অন্যের জন্য খাদ খুঁড়তে গিয়ে এবার সেই খাদে মির্জা ফখরুল নিজেই পড়ে গেলেন। একটা কথা আছে, অন্যের জন্য খাদ খুঁড়লে নিজেই সেই খাদে পড়তে হয়। ডাক্তার শফিকুর রহমানকে আক্রমণ করতে গিয়ে যে কথা বলেছেন সে কথার মার পেছে, মিথ্যার মার পেছে নিজেই পড়ে গিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম ইদানিং এক একটা কথা বলেন আর তিনি ভাবেন কিছু একটা তিনি করে ফেলেছেন। তার আসলে মানসিক প্রতিদ্বন্দ্বিতা চলছে সালাউদ্দিন আহমেদ, ডক্টর মোশাররফ, ডক্টর মঈন খান তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেকে বেশি ব্লুমিং করার জন্য, ফুটিয়ে তোলাবার জন্য, তারেক রহমানের কাছে আরও বেশি প্রিয় হবার জন্য তিনি এখন অযাচিত দুমরজ্জাল ফাঁপা সব মন্তব্য করছেন যেগুলোর কোনো ভিত্তি নেই। সম্প্রতি ইত্তেফাক পত্রিকা একটি রিপোর্ট করেছে যেখানে বলা হয়েছে ৭১-এ গণহত্যা করলেও বর্তমানে সুযোগ নেই। এটা মানে উদ্ধৃত করেছে কাকে? ফখরুলকে। ইত্তেফাকের আরেক নাম কি জানেন? ইতরপাক। ইতরপাক, ফাক না, ঠিক আছে? ইতরপাক। পাকিস্তান আমলের এই পত্রিকাটি বরাবরই দেশ বিরোধী, দেশের জন্য ভালো কোনো অবদান রেখেছে আমাদের জ্ঞানে, আমাদের বয়সে এটা আমার চোখে পড়ে নাই, বা দেশের জন্য উপকারে আসে এমন কোনো চোখে পড়ে নাই। সম্প্রতি ডাক্তার শফিকুর রহমান একটি ক্লিয়ার মন্তব্য দিয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে, যেটা সারা দেশের মানুষ গ্রহণ করেছে। তিনি বলেছিলেন, ডাক্তার শফিক বলেছিলেন যে নির্বাচন, সাধারণ নির্বাচন অর্থাৎ সংসদ নির্বাচন এবং গণভোট যদি একই দিনে হয়, নির্বাচন ব্যবস্থার গণহত্যা ঘটবে, নির্বাচন ব্যবস্থার বিনাশ ঘটবে, খারাপ হবে, খারাপ নজির সৃষ্টি হবে, এই জিনিসটি বলেছেন। আর এটাকে বিকৃত করে মজা নিয়েছে মির্জা ফখরুল। আরও মজা নিয়েছে কে? ইতরপাক, দৈনিক ইতরপাক। মাফিয়া, এটার মালিক কে? মঞ্জু, আনোয়ার হোসেন মঞ্জু। ইতর, আরেক ইতর সে, এ কারণে এটার নাম হইল এখন ইতরপাক। তাদের আরেকটা ইংরেজি পত্রিকা আছে নিউ নেশন, এটার প্রতিষ্ঠাতাকে নয়া দিগন্ত যে সম্পাদক আলমগীর মহিউদ্দিন, তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক আর কি। আমরা ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, এক দেশে এক রাজা ছিলেন। তো তার রাজত্বকাল 2 বছর। রাজত্বকালীন সময় তিনি যা খুশি তাই করতে পারবেন, কোনো জনবিদ্রোহ নয়, কেউ কোনো বিদ্রোহ করবে না। তবে 2 বছর পর তাকে এমন এক জঙ্গলে বেঁধে রাখা হয় যেখানে খাবার নিদ্রার অভাবে সে মৃত্যুবরণ করে, মশা মাছি সাপের কামড়ে। তো সর্বশেষ একজন রাজা হলেন, তিনি এসে সেই দুঃখকে আরো বাড়িয়ে দিলেন। যেই গাছে বাঁধা হবে সেই গাছের সাথে কাঁটা বাঁধলেন, আরো কাঁটাওয়ালা গাছ লাগালেন, যাতে তার সেখানে পরবর্তী রাজার আরো কষ্ট হয়। কিন্তু পরবর্তী যে রাজা, যে সে অতি আরামে সে ভুলে গেছে, অতি আরামে সে ভুলে গেছে। এখন সে ওখানে যন্ত্রণার অবস্থা বাড়িয়েই চলেছে। শেষ পর্যন্ত সময় গনিয়ে এনেছে, তার আরাম আয়েশের সময় তো শেষ। কিছুদিন পরে তাকে সেখানে নিয়ে বাঁধা হবে। আর এখন তার মাথায় এটা আসছে, নিজের খাদে এখন নিজে পড়বে, তাকে এখন সেখানে নিয়ে ওইভাবে বাঁধবে না, বেঁধে রাখবে। এর মধ্যেই তার শুভবুদ্ধির উদয় হয়েছে। শুভবুদ্ধির অংশটা না বললেই ভালো হতো, তারপরও বলছি, মির্জা ফখরুলদের শুভবুদ্ধি হোক। তো মাসখানেক আগে সে ভিজিটে গেল সেই জায়গাটা, সচক্ষে দেখবে। গিয়ে তার ভয় লাগলো যে আমি কি মাসখানেক পরে এই জায়গায় এত ভয়ঙ্করভাবে থাকবো। তার রাতে ঘুম আসলো না। পরের দিন তার স্ত্রীর সাথে সে পরামর্শ করলো। স্ত্রী বলল, তুমি যেখানে যাও কষ্ট করে থাকো, আমিও সেখানে যাব, তোমার সাথে কষ্ট করে থাকি। তখন রাজা দেখলো তার একটি পুণ্য আছে, এটাই পুণ্য, তার স্ত্রীটাই তার পুণ্য। তো সে যেখানে রাজাকে বেঁধে রাখা হয় সেখানে সে সুন্দর একটি প্রাসাদ বানিয়ে দিল। এখন রাজত্বের পরে যেদিন শেষ সেদিন সবাই তাকে হাত পা বেঁধে নিয়ে গেল, ওই প্রাসাদের ভিতরে তাকে ঢুকিয়ে দিল। শুভবুদ্ধির কারণে, একটি পুণ্যের কারণে সে অত কষ্ট করতে হয় নাই।
এবং মির্জা ফখরুলের পরিস্থিতিটা ওই শুভবুদ্ধির হওয়ার আগ পর্যন্ত। মির্জা ফখরুলদের তো এখনও শুভবুদ্ধি হয় নাই, এই কারণে মির্জা ফখরুল্লাহ বলছে না। এখনও তারা ভারতের সাথে আঁতাত করে, এখনও আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক রাখে, এখনও আওয়ামী লীগকে তারা রিফাইন করে আনার জন্য তারা নানান রকম চেষ্টা তদবির করে। সম্প্রতি মির্জা ফখরুল জামায়াতকে বা জামায়াতের আমিরকে আক্রমণ করে বলে যে একটি দল মুক্তিযুদ্ধকে মুছে দিতে চায়, অতীতে গণহত্যা করতে পারছে, এখন করা সম্ভব নয়। আসলে ৭১ কি আসলে গণহত্যা হয়েছে? এনিবডি শো এনি প্রুভড হয়েছে? কোনো ৭১ কোনো গণহত্যা হয় নাই। জাতিসংঘের কোনো স্বীকৃতি নাই, নাই মানে নাই। ৭১ যে এই দেশে এত মানুষ মারা গেছে এটার কোনো স্বীকৃতি নেই। ৭১ কোনো গণহত্যা হয় নাই, হয় নাই মানে হয় নাই। এখন ওটার সাথে ২০২৪ সালের ঘটনা সবচেয়ে আরো বেশি ভয়ঙ্কর হয়েছে। এটাকে জাতিসংঘ গণহত্যা হিসাবে স্বীকৃতি দিয়েছে। ইথনিক ক্লিনজিং অ্যান্ড গণহত্যা মানে বা জেনোসাইড জিনিসটা এক না। ইথনিক ক্লিনজিং হলো জাতিগত নিধন। যেমন মিয়ানমারের একটা জাতি কে পুরা শেষ করে দিতে চাইছে মিয়ানমার সরকার, রোহিঙ্গাদেরকে, রাখাইন যাদেরকে বলে আর কি, এদেরকে শেষ করে, এটাকে বলে ইথনিক ক্লিনজিং। আর গণহত্যা বলো মানবতা বিরোধী অপরাধ, একসাথে অনেক মানুষকে সামনে যা পাও আমার বিরোধী তাদেরকে মেরে ফেলা। আর ওটা হলো জাতিগত, বেছে বেছে একটা জাতিকে শেষ করে ফেলা। তো এই যে ১ নম্বর কথা হলো ৭১ গণহত্যা হয় নাই। ২ নম্বর কথা হলো মির্জা ফখরুল যে মিথ্যা কথা বলছে। আরেকটা কথা হলো ৭১ সালে তো জামায়াত ক্ষমতায় ছিল না। ৭১ সালের সেই ২-৪টা ২-৫০০ হাজার ১০,০০০ বা ১ লাখই ধরেন হত্যা হইলেও সেটার সাথে জামায়াত যুক্ত থাকবে কিভাবে? অসম্ভব। অসম্ভব মানে অসম্ভব। জামায়াত সবসময় নিপীড়িত। আইয়ুব খান নির্যাতন করেছে তাদের উপরে, শেখ মুজিব নির্যাতন করেছে, শেখ হাসিনা নির্যাতন করেছে তাদের উপরে, এরশাদ নির্যাতন করেছে তাদের উপরে। হ্যাঁ, জিয়াউল হক শুধু একটু সম্ভবত ভালো ব্যবহার করেছেন। ইয়াহিয়া খান নির্যাতন করেছে তাদের উপরে, ভুট্টো নির্যাতন করেছে তাদের উপরে। জামায়াতের বানিয়ে জামাত যে আবুল আলা মওদুদি, তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে, আপনি জানেন, পাকিস্তানের আদালতে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসি দিয়ে আবার তার সাথে নেগোসিয়েশন করতে চাইছে। হ্যাঁ, ভুট্টো বা আইয়ুব খান, আমি ওটা ভুলে গেছি নামটা, আমি অনেক আগে পড়ছি। নেগোসিয়েশন করার জন্য তুমি ইসলামী রাষ্ট্র চাও, আমরা চাই না। তখন বানিয়ে জামাত মানে জামাত যে বানাইছে সে আবুল আলা মওদুদি কি বলছে জানেন? তোমার ৩.৫ হাত বডিতেই তো ইসলাম নাই, তুমি এই ৬ লাখ ৭ লাখ বর্গ কিলোমিটার পাকিস্তানের তুমি ইসলাম কায়েম করবা কিভাবে? তোমার ৩.৫ হাত বডিতে তো আমি ইসলাম দেখি না। তো এই যে মির্জা ফখরুল মিথ্যা কথা বলছে, এখন মির্জা ফখরুল নিজের খাদে পড়লো। আওয়ামী লীগের সাথে আঘাত করছে কে? মির্জা ফখরুল। এখন এইসব বেরিয়ে আসছে। ওই যে আমিরে জামায়াতের ওই কথাকে নিয়ে আজে বাজে লোকেরা যে ফটোকার্ড বানাইছে, বা বিএনপির লোকেরা বা আওয়ামী লীগের লোকেরা, যে আগেও গণহত্যা হয়েছে এখন হবে, আগে গণহত্যা হয় নাই, সেটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে মির্জা ফখরুল বক্তব্য দিয়েছে। মির্জা ফখরুলের রেফারেন্স দিয়ে আবার ইত্তেফাক ছেপেছে। একটা মিথ্যার উপরে কোথায় পর্যন্ত গেছে বুঝতে পারছেন? এই কারণে মির্জা ফখরুল্লাহ নিজের মিথ্যা, এই কারণে এদের বিশ্বাস করে না। এরা ওই বাউলের পক্ষে দাঁড়ায়, খালেদার পক্ষে দাঁড়াইতে পারে না, আবুল সরকারের পক্ষে দাঁড়ায়। খালেদা জিয়া ওইদিকে হাসপাতালে অসুস্থ, এটার জন্য দোয়া করবি তোরা, কান্না করবি তোরা, এটা না করে তোরা আবুল সরকারের মুক্তি চাস। আর আবুল সরকার যে আজে বাজে কথা বলছে আল্লাহ রাসুলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আবুল সরকার সেখানে, এটা বিএনপির মঞ্চ ছিল, এটার আয়োজক ছিল বিএনপি। তো এই দেশে যত গণহত্যা হয়েছে, দুর্ভিক্ষ দিয়ে হোক, অস্ত্রের মাধ্যমে হোক, মরণাস্ত্রের মাধ্যমে হোক, মানবাধিকার বিরোধী ব্যাপার হোক, এগুলো করেছে আওয়ামী লীগ। জাসদের প্রায় 22 থেকে 40 হাজার লোককে হত্যা করেছে, প্রায় 33 হাজার আলেমকে হত্যা করেছে স্বাধীনতার পরে, স্বাধীনতা বিরোধী রাজাকার বলে বলে। মুক্তিযুদ্ধে এতজন মারা যায়নি। জাসদ মেরেছে, দুর্ভিক্ষে মানুষ মেরেছে প্রায় 20 লক্ষ, জাতিসংঘের স্বীকৃত, অথচ খাবারের অভাব ছিল না। তো এইভাবেই যদি আপনি অতিরিক্ত কুটচাল করেন আগাইতে পারবেন না, অন্যের পিছে লেগে থাকলে। এই যে ডাক্তার শফিক, আমি তাকে যে একদম পছন্দ করি তা না, কিন্তু সে কারোর পিছে নাই,
সে নিজের কাজ নিজে করতেছে, ব্যস্ত, নিজের সময়কে কাজে লাগাচ্ছে। আর এই সময় কাজে লাগানোর কারণে আল্লাহ তাকে মহান করে দেবে, মহান করে দেবে তার নিয়তের কারণে। যোগ্যতা অত বেশি লাগে না। যোগ্যতা, সে একটা ডাক্তার, আর দুনিয়াবি যোগ্যতার কি দরকার? সে আল্লাহর কাছে চাইবে, মানুষের জন্য সেবা করে যাবে, ইবাদত করবে, মনে ধ্যানে কাজ করে যাচ্ছে, আল্লাহ তাকে যোগ্যতা দিয়ে দিবে, সম্মান দিয়ে দিবে। ঠিক আছে? তো অন্যের জন্য খাদ খুঁড়ে লাভ নাই ফখরুল সাহেবদের। ঠিক আছে? এটা দিয়ে আমাদের এই ভিডিওটা আমি বানাইছি মূলত আমার জন্য, ধরেন শিক্ষা নেওয়ার জন্য। হ্যাঁ, আমি নিজে শিক্ষা নেওয়ার জন্য। অন্যের পিছনে লাগা ভাই লাভ নাই। আপনি যদি চায়ের দোকানে 5 টাকা 10 টাকার এক কাপ চা খেয়ে 1 ঘন্টা মানুষে নিয়ে গালাগালি করেন, বারাক ওবামার টাই খুলে ফেলেন, ঠিক আছে, আপনি ওই আমিরে জামায়াতের টুপি খুলে ফেলেন, আপনি আল্লাহ রাসূলকে গালাগালি করেন, এই 1 ঘন্টা সময় ব্যয় করলে কি হয় জানেন? ভালো কাজে ব্যয় করলে অনেক কিছু পেতে পারেন। শুধুমাত্র আমি ব্যক্তিগতভাবে আমার যখন অফিস শেষ হয় 5টা, আমার কিন্তু অফিস কাটায় 5টা, আমাদের অফিসে বাড়তি সময় থাকার সুযোগ নাই। সেই আমি 10-11 সালে জয়েন দিছি, তখন আমি এই অফিস শেষ হলেই আমি বেরোয় যেতাম। মানুষ আড্ডা ফাড্ডা দিয়ে 10টা বাজে বাসায় যেত, আর আমি সরাসরি বাসায় চলে যেতাম। আমি পড়তাম, নেটে পড়াশোনা, তথ্য সংগ্রহ। আমার এই সময়টা কাজে লাগিয়ে আমার 4টা বই বেরোয়েছে 21-এর বই মেলায়, এবং আমি বাংলা একাডেমির বেস্ট ইয়াং রাইটার 7 সালের, যখন আমি একদম ইয়াং, ছোট। এই জাতীয় গ্রন্থকেন্দ্রে আমার 4টা, তার মধ্যে একটা বই হলো আমার 100 শ্রেষ্ঠ বাংলাদেশি, অনেক বড় বই। সময়টা সময় কাজে লাগাচ্ছে। এই সময় যদি আমি আড্ডা দিতাম 9টা 10টা পর্যন্ত আড্ডা দিতাম, বাসায় আসতাম। হ্যাঁ, এমনকি তখন আমি বিয়েও করিনি, কিন্তু আমি 5টা বাজে বাসায় চলে আসতাম। আসে আমি আমার কাজ করতাম, একটু সূর্যের আলোতে বসতাম, বিকালে চা খেতাম, তারপরে পড়াশোনা করতাম। এখন অত পড়াশোনা করা কম হয়। এটা কত লাভ, সময় অন্যের পিছনে না লাগাইয়া নিজের জন্য সময় কাটালে অনেক ভালো। রাগ করবেন না, একটু বেশি হয়ে গেল ব্যক্তিগত কথা বলার জন্য। আল্লাহ হাফেজ। আপনাদেরকে আল্লাহ অনেক ভালো রাখুক। আমাকে দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।